তো আজকে ক্লাস 9-এর শেষ অধ্যায়, ঠিক আছে, 7 নম্বর অধ্যায় শব্দ থেকে আলোচনা করব। তো শব্দ কি সেটা দেখব, তারপর যে শব্দ উৎপন্ন কীভাবে, কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়, তারপর এই যে বইতে বিভিন্ন বাদ্যযন্ত্র দেওয়া রয়েছে, ঠিক আছে, এগুলো থেকে কীভাবে শব্দ উৎপন্ন হয় সেটা দেওয়া আছে। তারপর এখানে যেমন শব্দের বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন, মানে শব্দ যে মাধ্যম দিয়ে হয়, ঠিক আছে, যে মাধ্যম দিয়ে বিস্তার লাভ করে সেটা আছে। তারপর তরঙ্গ, যেমন তির্যক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। তারপর যেমন এখানে তরঙ্গ সম্পর্কিত কয়েকটি রাশি, ঠিক আছে, তরঙ্গের যে বিভিন্ন রাশিগুলো সে সম্পর্কে আলোচনা আছে। তারপর কয়েকটি ধর্ম দেওয়া আছে, শব্দের কয়েকটি ধর্ম, ঠিক আছে। প্রতিধ্বনি কি, প্রতিধ্বনি দেওয়া আছে। অনুরণন, শব্দে তোর শব্দ, শব্দ তোর শব্দ, ঠিক আছে। তারপর যেমন শব্দের বৈশিষ্ট্য আছে, সুরযুক্ত, তারপর সুরবর্জিত, ঠিক আছে, সুর ও স্বর। তারপর প্রাবল্য, তীব্রতা, তীক্ষ্ণতা, গুণ, জাতি, এগুলো দেওয়া আছে। আর যেমন তারপর এখানে দেখো দেওয়া আছে যে মানুষের কানের গঠন বিভিন্ন অংশের মধ্য দিয়ে শব্দের বিস্তার। তো এখানে মানুষের যে অন্তঃকর্ণ, সে অন্তঃকর্ণের ছবিটা দেওয়া আছে, ঠিক আছে। অন্তঃকর্ণের মাধ্যমে কীভাবে শব্দ মানে সাউন্ড প্রবেশ করে আমরা শুনতে পাই সেখানে দেওয়া আছে। তারপর দেওয়া আছে শব্দ দূষণ, ঠিক আছে, শব্দ দূষণের মাধ্যমে কী কী যে হয়, শব্দ দূষণের প্রভাব, নিয়ন্ত্রণ, তারপর ক্ষতিকর, ঠিক আছে, এগুলো দেওয়া আছে, তার মাত্রা। তো চলো দেখে নিই। তো আমরা জানবো যে প্রথমে শব্দ কি। শব্দ হচ্ছে কোনো কম্পনশীল বস্তু থেকে যে শক্তি তরঙ্গের আকারে জড় মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আমাদের কানে এসে পৌঁছে এবং মস্তিষ্কে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, তাকে শব্দ বলবো, ঠিক আছে। শব্দ উৎপন্ন হয় কম্পনশীল বস্তুতে, ঠিক আছে। এই কম্পনশীল বস্তুকে আমরা শনক বলবো। তাহলে কি কোনো কম্পনশীল বস্তু থেকে যে শক্তি তরঙ্গের আকারে জড় মাধ্যমে, ঠিক আছে, জড় মাধ্যমে মধ্য দিয়ে অগ্রসর হয়ে আমাদের কানে এসে পৌঁছে এবং মস্তিষ্কে শ্রবণের অনুভূতি সৃষ্টি করে, তাকে শব্দ বলবো। তো শব্দ, ঠিক আছে, শব্দ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন, ঠিক আছে। যেমন মাধ্যম, 3টি মাধ্যম আছে, কঠিন, তরল, গ্যাসীয়। তারপর শব্দ শূন্য মাধ্যমে যাতায়াত করতে পারে না, ঠিক আছে, যেখানে বায়ু শূন্য স্থান রয়েছে সেখানে কিন্তু শব্দ পৌঁছয় না, মানে আমরা শুনতেও পাবো না। তারপর প্রত্যেক কম্পনশীল বস্তুই হলো শব্দের উৎস। তো শব্দের উৎসকে আমরা শনক বলবো, মানে যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেটা একটা কম্পনশীল, ঠিক আছে, সেই কম্পনশীল বস্তুরই নাম হচ্ছে শনক। শব্দ তো আমরা কম্পনের মাধ্যমেই তো শুনতে পাই, ঠিক আছে, তো সেই যেখান থেকে উৎস উৎপন্ন হচ্ছে সেটাই হচ্ছে শনক। তারপর শব্দ বিস্তারের মাধ্যমের প্রয়োজন হচ্ছে কঠিন, তরল আর গ্যাসীয়, এই 3 ধরনের মধ্য দিয়ে বিস্তার লাভ করতে পারে, ঠিক আছে। তারপর শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, শব্দ শূন্য মাধ্যমে যেতে পারে না। শব্দের গতিবেগ সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, সব থেকে কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি বা তীক্ষ্ণ বেশি যা বলতে পারি। তারপর তরল, তারপর গ্যাস। তো গ্যাসের যে গ্যাসীয় অবস্থায় সেখানে কিন্তু শব্দের গতিবেগটা একটু কম, আর কঠিন সব থেকে বেশি, ঠিক আছে। দেখো কম্পনশীল বস্তু শব্দ উৎপন্ন করে। একটা সুরশলাকা নেওয়া হয়েছে, এই যে, ঠিক আছে, রবারের হাতুড়ি দিয়ে শলাকার একটা বাহুতে আঘাত করলে তীক্ষ্ণ শব্দ শোনা যাবে। এবার সুরশলাকার বাহুতে ধীরে স্পর্শ করা হলে সুরশলাকার বাহুর কম্পন অনুভূত হয়। এখন শব্দ থেমে যাওয়ার পর আবার রবারের হাতুড়ি দিয়ে আঘাত করে সুতো থেকে ঝোলানো একটা সোলার বলের কাছে সুরশলাকাটাকে নিয়ে গিয়ে খুব ধীরে স্পর্শ করানো হলো, দেখা যাবে সোলার বলটা ছিটকে গেছে। তো যখন আমরা মানে হাতুড়ি দিয়ে শলাকার পথে যখন আঘাত করব তখন কিন্তু তীক্ষ্ণ শব্দ শোনা যাবে, ঠিক আছে। তারপর আবার যখন বাহুতে ধীরে স্পর্শ করব তখন কিন্তু আমরা কম্পন, সেটা কিভাবে কম্পন উৎপন্ন হচ্ছে সেটা অনুভব করতে পারবো, ঠিক আছে। আবার যদি থেমে যাওয়ার পর যে রবারের হাতুড়ি সেই দিয়ে আঘাত করি সুতো থেকে ঝোলানো হয়, ঠিক আছে, বলের কাছে সুরশলাকাটিকে একটু ধীরে স্পর্শ করা হয়, ঠিক আছে। ধীরে স্পর্শ করালে দেখবো যে বলটা ছিটকে গেছে, এই যে ছবিটা। তারপর আরও এক্সাম্পল দেওয়া আছে, এই যে এখানে যেমন একটা হাতুড়ি রয়েছে এবং যে ঘণ্টাটি রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আঘাত করলে আমরা কম্পন একটা অনুভূত পাই, ঠিক আছে, একটা কম্পনশীল আওয়াজ উঠে। ফার্স্টে যখন আমরা আঘাত করবো তখন একটা কম্পনশীল আওয়াজ উঠবে। তারপর এক কানে যদি একটা বাটির মধ্যে, ঠিক আছে, যদি একটা বাটিতে জল নিই সামান্য, তারপরে কানাতে যদি একটা লাঠি দিই, ঠিক আছে, আওয়াজ করি, তখন কিন্তু একটা কম্পনশীল
আওয়াজ উঠবে, মানে আঘাত করি আর কি বাটির কানায়, তখন কিন্তু একটা কম্পনশীল উৎপন্ন হবে, কম্পনশীল শব্দ উৎপন্ন হবে। তো আমরা জানি যে শব্দ হলো এক ধরনের শক্তি, ঠিক আছে, শব্দ কিন্তু এক ধরনের শক্তি। আর শব্দের উৎস তো সনক আমরা জানি, কেন? কারণ যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কম্পনশীল, সেই কম্পনশীলটাকে আমরা সনক বলবো, সনক নাম দেব। এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র রয়েছে, ঠিক আছে, বাদ্যযন্ত্র থেকেও আমরা শব্দর বিভিন্ন ধরনের মানে শুনতে পাই, বিভিন্ন রকম যে আওয়াজই বাদ্যযন্ত্রের, ঠিক আছে, গিটার, সেতার, ভায়োলিন, বাঁশি, তবলা, হারমোনিয়াম, তো এগুলোর বিভিন্ন ধরনের আওয়াজ থাকে, তো সেখান থেকেও আমরা বিভিন্ন রকম শব্দ শুনতে পাই। এখানে দেখো মানুষের ছবি দেওয়া আছে, যে স্বরযন্ত্র, আমরা যে কথা বলছি, ঠিক আছে, শব্দ উৎপন্ন হয় কীভাবে, তো এখানে দেখো দেওয়া আছে এটা হচ্ছে স্বরতন্ত্রী, ঠিক আছে, তারপর এখানে দেখো রয়েছে এই পয়েন্টটা, এটা হচ্ছে স্বরযন্ত্র, আর এই যে শ্বাসনালী, ঠিক আছে। এখানে দেখো আমাদের গলায় অবস্থিত স্বরতন্ত্রীও একইভাবে শব্দ উৎপন্ন করে, স্বরতন্ত্রী উৎপন্ন করে, ঠিক আছে। কথা বলার সময় ফুসফুস থেকে আসা নিঃশ্বাস বায়ু শ্বাসনালীর মধ্য দিয়ে গিয়ে স্বরতন্ত্রীতে কম্পন উৎপন্ন করবে। স্বরতন্ত্রীদ্বয়ের কম্পনের ফলে উৎপন্ন শব্দই হলো কণ্ঠস্বর, ঠিক আছে। স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিঃশ্বাস বায়ুপ্রবাহের হ্রাস বৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়। তারপর রয়েছে কম্পনশীল সম্পর্কিত কয়েকটি রাশি, তো রাশিগুলো যেমন দেখো বিস্তার, পর্যায়কাল, কম্পাঙ্ক, ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পনের বিভিন্ন রাশি। যেমন কম্পনশীল কোনো কোণার সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ স্বরণকে আমরা বিস্তার বলবো, ঠিক আছে। তো সর্বোচ্চ স্বরণ বলতে দেখো এই যে এখানে একটা সরলরেখা রয়েছে, ঠিক আছে, ও এ আর ও বি, তো সর্বোচ্চ স্বরণ দেখো বাম দিকের থেকে যদি ধরি ও এ হচ্ছে সর্বোচ্চ স্বরণ, আর ডান দিক থেকে ধরলে ও বি সর্বোচ্চ স্বরণ। কম্পনশীল কোণের মধ্যে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ স্বরণ, মানে সর্বোচ্চ কতটা পর্যন্ত সাউন্ড যে শব্দটা বিস্তার লাভ করবে সেটা হচ্ছে বিস্তার। তারপর রয়েছে পর্যায়কাল। পর্যায়কাল কি? কম্পনশীল কোনো কোণা একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় নেই তাকে পর্যায়কাল বলবো। তো এই যে ছবিটাতে দেখো কি হচ্ছে, মানে কোণার পর্যায়কাল হচ্ছে আমরা জানি ন্যূনতম 0.1 সেকেন্ড, ঠিক আছে। তো এখানে দেখো এ থেকে বি পর্যন্ত যাত্রা শুরু করে আবার যখন এতে ফিরে আসছে সেটা একটা পর্যায়কাল, মানে কম্পনশীল একটা কোণার পূর্ণ দোলন, ঠিক আছে, সম্পূর্ণ যে একটা সময় নেয়, একটা শব্দ উৎপন্ন করতে যেটা একটা সম্পূর্ণ সময় নেয় তাকে আমরা বলবো যে পর্যায়কাল, ঠিক আছে। যে এ থেকে বি পর্যন্ত যে একটা সম্পূর্ণ সময় নিল, ঠিক আছে, সম্পন্ন করলো, শব্দ উৎপন্ন সম্পন্ন করলো, আবার এতে এলো, তখন সেটা হচ্ছে পর্যায়কাল। কম্পাঙ্ক কি? কম্পনশীল কোনো কোণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ দোলন সম্পন্ন করবে তাকে কম্পাঙ্ক বলবো, মানে প্রতি সেকেন্ডে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ দোলন হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক। তো কম্পাঙ্কের একক আমরা জানি হার্জ, ঠিক আছে, শর্টকাটে আমরা HZ লিখি। তো দেখো এখানে কি বলেছে, 0.1 সেকেন্ড সময় পূর্ণ দোলন একবার হয়, তো 1 সেকেন্ড সময়ে পূর্ণ দোলন 1/0.1 ইকুয়াল টু 10 বার, ঠিক আছে। তাহলে কোণার কম্পাঙ্ক হলো 10th হার্জ। কোনো কম্পনশীল কোনো পর্যায়কাল টি হলে টি এর সময়ের কোণার পূর্ণ দোলন একবার হবে। তো 0.1 সেকেন্ড সময় কিন্তু পূর্ণ দোলন একবার হয়, তাহলে 1 সেকেন্ড সময় কত হবে? 1/0.1, তাহলে ইকুয়াল টু হবে 10 বার, তাহলে এখানে কম্পাঙ্ক ইকুয়াল টু কি হয়ে যাবে? 10th হার্জ। তারপর দেখো শব্দ বিস্তারের জন্য মাধ্যমের প্রয়োজন। তো আমরা জানি যে শব্দ 3 মাধ্যমেই বিস্তার লাভ করে, ঠিক আছে, কঠিন, তরল, গ্যাসীয়। তো কঠিন মাধ্যমের মধ্য দিয়ে কি বিস্তার লাভ করে? একটি বড় কাঠের টেবিলের এক প্রান্তে মৃদু আঘাত করলে অপর প্রান্তে কান লাগিয়ে বেশ জোরে শব্দ শোনা যায়। এখানে উৎপন্ন শব্দ কঠিন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে, ঠিক আছে, এই যে ছবিটা, ঠিক আছে, এখানে দেখো দেওয়া আছে। তারপর তরল মাধ্যমের মধ্য দিয়ে শব্দে পুকুরের জলে অভ্যন্তরে কোনো শব্দ সৃষ্টি করা হলে উৎপন্ন শব্দ পুকুরের জলে ডুব দিয়ে থাকা কোনো ব্যক্তি শুনতে পায়। এখানে শব্দ তরল মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে। তারপর গ্যাসীয়তে যেমন গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে ক্লাসরুমে শিক্ষক মহাকাশ ছাত্রছাত্রীকে উদ্দেশ্য কোনো কথা বললে ছাত্রছাত্রী সেই কথা সহজেই শুনতে পায়, ঠিক আছে। এখানে শব্দ গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে। তাহলে দেখো এখানে যে শব্দ সেখানে কঠিন, তরল ও গ্যাস এই 3 ধরনের মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে, কিন্তু সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে কঠিন মাধ্যমে বিস্তার লাভ করে, মানে
কঠিন মাধ্যমে শব্দের গতিবেগ সব থেকে বেশি, আর কঠিন মাধ্যমে শব্দের বেগ সব থেকে বেশি, আর গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম। তারপর এখানে দেখো একটা ইম্পর্টেন্ট লাইন, শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। ঠিক আছে, জড় মাধ্যমের কিন্তু একদম প্রয়োজন, আর শূন্য স্থানের মধ্য দিয়ে শব্দ যেতে পারে না। ঠিক আছে, বায়ু শূন্য স্থানে কিন্তু আমরা শব্দ শুনতে পাবো না, যেখানে বায়ু শূন্য। এরপর রয়েছে তরঙ্গ। ঠিক আছে, তরঙ্গ কি? তরঙ্গ হলো এক ধরনের আন্দোলন যা মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি না ঘটিয়ে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়। তো যে তরঙ্গ সেটা কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এখানে পুকুরে স্থির জলে ঢিল ছুঁড়ে যদি আমরা দেখি, তখন দেখবে কি সে আলোড়নের একটা সীমাবদ্ধ থাকে না। ঠিক আছে, ঢিলটা ফেলা হলে বিন্দুতে কেন্দ্র করে ভিত্তি চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং জলে একটা সোলার টুকরো খুব ধীরে স্থাপন করো, দেখবে সোলার টুকরোটি একই জায়গায় থেকে উপর নিচ করছে। ঠিক আছে, এগিয়ে যাচ্ছে না। সোলার টুকরোটি যেমন স্থানচ্যুতি না করে ওপর নিচ করছে, ঠিক তেমনি শব্দ যখন মাধ্যমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে, তখন মাধ্যমের কণাগুলো একটা নির্দিষ্ট অবস্থান সাপেক্ষে, ঠিক আছে, সামনে পেছনে যাতায়াত করে কম্পিত হয়। তো শব্দ তরঙ্গে বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন, যেমন কঠিন, তরল, গ্যাসীয়, ঠিক আছে, প্রয়োজন। তাই এই ধরনের তরঙ্গকে আমরা স্থিতিস্থাপক তরঙ্গ বলবো, স্ট্যাটিক ওয়েভ। তো স্থিতিস্থাপক তরঙ্গকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো স্থিতিস্থাপক তরঙ্গকে কিন্তু যান্ত্রিক তরঙ্গ বলা হয়, কারণ কোনো একটা যন্ত্র বা বস্তুর মাধ্যম থেকে উৎপন্ন হচ্ছে তাই। তো এই যে তরঙ্গ কি? কোনো জড় মাধ্যমের কণাগুলি নিরবিচ্ছিন্ন কম্পনের ফলে সৃষ্ট যে আলোড়ন জড় মাধ্যমের অগ্রসর হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি সঞ্চালিত করে কিন্তু মাধ্যমের স্থানচ্যুত করা, তাকে তরঙ্গ বলবো। ঠিক আছে, তো শব্দ তরঙ্গ দেখো, একটা হচ্ছে তির্যক তরঙ্গ, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তির্যক তরঙ্গ কি? আমরা দেখব যে তরঙ্গের অভিমুখে ও মাধ্যমের কোণা লম্বভাবে কাজ করে। এই যে দেখো, যে কোণাগুলো সেগুলো কিন্তু দেখো লম্বভাবে কাজ করছে। ঠিক আছে, শব্দর যে গতি সেটা কিন্তু অনুভূমিকভাবে যাচ্ছে। ঠিক আছে, তরঙ্গের অভিমুখ, কিন্তু শব্দের যে মাধ্যমের কোণা সেগুলো কিন্তু দেখো লম্বভাবে কাজ করছে, এইভাবে ঢেউয়ের আকারে। তারপর অনুদৈর্ঘ্য তরঙ্গ কি? শব্দের অভিমুখ ও মাধ্যমের কোণা সমান্তরাল। তো এটা হচ্ছে উলম্বভাবে। দেখো, এখান থেকে যদি শব্দকে আমরা এই যে এখান থেকে এই পয়েন্ট থেকে আমরা শব্দের একটা কম্পনশীল করলাম, তখন কি দেখব? যে তরঙ্গের অভিমুখ ও মাধ্যমের কোণা সমান্তরালভাবে আমরা দেখতে পাবো, সমান্তরালভাবে যাচ্ছে। তো এটারই এক্সাম্পল হচ্ছে শব্দ। ঠিক আছে, আর তির্যক তরঙ্গ যেটা, সেটা কিন্তু আলোক হয়ে যাবে। তো দেখো, এই যে তির্যক তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গের গতির অভিমুখ এটা, আর তরঙ্গের যে কোণার গতির অভিমুখ সেটা এইদিকে। ঠিক আছে, উলম্বভাবে। তো এইভাবে যদি আমরা একটা কোনো দড়িকে এইভাবে আমরা যদি ঝাঁকাই, ঠিক আছে, একটা কোনো স্থান থেকে, তখন দেখবে কি তরঙ্গের গতির অভিমুখ যে অনুভূমিকভাবে যাচ্ছে, এবং যে তরঙ্গের কোণার গতির অভিমুখ কিন্তু লম্বভাবে হচ্ছে। তো এখানেও সেই সংজ্ঞা দেওয়া আছে, মাধ্যমের কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখের সঙ্গে সমকোণে তরঙ্গ গতিশীল, এই ধরনের তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। তো দেখো, এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ দেওয়া আছে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে, ঠিক আছে, একটা স্প্রিংকে নিয়ে ভালোভাবে যদি আমরা কি করব, যখন ঝুলিয়ে জোরে যখন টেনে দেব, তখন দেখব এক প্রান্ত থেকে এক প্রান্তে আসছে, কিন্তু তার মাঝে দেখব কি ঘটছে না, যেখানে স্প্রিং সংকুচিত বেশি সেটা হয়ে যাবে ঘনীভবন, আর যেখানে কম সংকুচিত হচ্ছে সেটা হচ্ছে তনুভবন। তো সেখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে। এই যে সংকোচন আর প্রসারণ হচ্ছে, যখন আমরা একটা টান দেবো, এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে দেবো, ঠিক আছে, সংকোচনটা হচ্ছে কী হচ্ছে ঘনীভবন, আর যখন প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে তনুভবন। এইভাবে সংকোচন আর প্রসারণের মাধ্যমে যখন মাধ্যমের অভিমুখ এবং কোণার গতিবেগ সমান্তরাল হয়, ঠিক আছে, তখন সেটা হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই উৎপন্ন তরঙ্গটি গতির অভিমুখ মাধ্যমে কম্পনশীল কণাগুলোর গতির অভিমুখের সঙ্গে সমান্তরাল, এই ধরনের তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এই যে তরঙ্গ সম্পর্কিত রাশি, যেমন আমরা দেখলাম যে কম্পন সম্পর্কিত বিভিন্ন রাশি, ঠিক আছে, একই রকমভাবে এই তরঙ্গ সম্পর্কিত রাশি আছে। যেমন কম্পন সম্পর্কিত, যেমন বিস্তার, পর্যায়কাল, ঠিক আছে, কম্পন, এইগুলো দেখলাম কম্পাঙ্ক। এখানেও সে একই রকমভাবে আছে, যেমন বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, কম্পাঙ্ক,
ঠিক আছে। তারপর তরঙ্গ বেগ এগুলো আছে। রয়েছে বিস্তার। ঠিক আছে, বিস্তার কাকে বলবো? কম্পনশীল কোনো কণার সাম্যাবস্থান থেকে তার সর্বোচ্চ সরণকে তরঙ্গের বিস্তার বলবো। ঠিক আছে, তো দেখো আমি ছবিকে নিয়েছি খাতায়। তো এই যে শব্দ তরঙ্গের ছবি, বিস্তার কাকে বলবো না? কোনো কণার সাম্যাবস্থান থেকে তার সর্বোচ্চ সরণ। তো দেখো সর্বোচ্চ সরণ কোনগুলো? এই যে এই পয়েন্টগুলো। ঠিক আছে, এইগুলো হচ্ছে সর্বোচ্চ সরণ, কারণ সব থেকে যতটা পর্যন্ত শব্দ সম্পন্ন করতে পারবে। ঠিক আছে, শব্দ যে বিস্তারটা লাভ করতে পারবে সব থেকে বেশি, তো সেটাই হচ্ছে বিস্তার। শব্দের যে সাউন্ড পাওয়া যেটা যত দূর পর্যন্ত সর্বোচ্চ যেতে পারবে সেটাই হচ্ছে বিস্তার। তো এইগুলো হচ্ছে সর্বোচ্চ সরণ। ঠিক আছে, সর্বোচ্চ সরণ, এগুলোকে আমরা লিখব সর্বোচ্চ সরণ। তো এইগুলো হচ্ছে সর্বোচ্চ সরণ। ঠিক আছে, সর্বোচ্চ সরণ বা বিস্তার। এই সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলবো। এগুলো প্রত্যেকটা হচ্ছে বিস্তার। সর্বাধিক যতটা পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারবে বিস্তার। ঠিক আছে, এগুলো সবাই বিস্তার। এই দিকেও যেগুলো রয়েছে বিস্তার। এরপর বলেছে তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গের প্রবাহকালে মাধ্যমের কোনো কণা একবার পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেয় সেই সময়ের তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যতটা দূরত্ব অগ্রসর হয় তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। মানে প্রবাহকালে কোনো কণা একবার পূর্ণ কম্পন যতটা করতে পারবে। তো দেখো এবার তরঙ্গ দৈর্ঘ্য কি? যে একবার পূর্ণ কম্পন করছে। তো একবার পূর্ণ কম্পন বলতে দেখো এখান থেকে এই যে এই পর্যন্ত একটা লাইন, তো এটা হচ্ছে একবার পূর্ণ কম্পন, তো এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো, তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এবার এটাও সেম, এই যে একটা পূর্ণ কম্পন হচ্ছে এখান থেকে এটাও আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলবো। ঠিক আছে, এইভাবে ফিরে এসে একটা পূর্ণ কম্পন হচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্য। আর এই যে এইগুলো হচ্ছে বিস্তার। ঠিক আছে, সর্বোচ্চ সরণ। এই যে এগুলো হচ্ছে সর্বোচ্চ সরণ বিস্তার, শব্দ যতটা পর্যন্ত সর্বাধিক আসছে। তারপর বলেছে পর্যায়কাল। পর্যায়কাল কি? তরঙ্গের প্রবাহকালের মাধ্যমে কোনো কোনো একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় নেই তাকে তরঙ্গের পর্যায়কাল বলবো, মানে একটি পূর্ণ কম্পন। তাহলে পর্যায়কালের ছবি কি হবে? এখান থেকে ঠিক আছে এই পর্যন্ত এটা হবে পর্যায়কাল, কেন? একটা পূর্ণ কম্পন হচ্ছে। ঠিক আছে, একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগছে এটা হচ্ছে পর্যায়কাল। এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে পর্যায়কাল। তো একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগছে তো এটা হচ্ছে পর্যায়কাল, পর্যায়কাল। ঠিক আছে, তারপর বলেছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? না তরঙ্গের প্রবাহকালে, ঠিক আছে, প্রবাহকালের মাধ্যমে কোনো কণা 1 সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা কম্পাঙ্ক বলবো, মানে প্রতি সেকেন্ডে যতবার কম্পাঙ্ক হবে। ঠিক আছে, পূর্ণ কম্পন হবে। তো প্রতি সেকেন্ডে যতবার পূর্ণ কম্পন সম্পন্ন করবে, এই যে এখান থেকে এটা হচ্ছে 1 সেকেন্ড, ঠিক আছে, আবার এখান থেকে এটা হচ্ছে 2 সেকেন্ড, আবার এখান থেকে এটা হচ্ছে 3 সেকেন্ড, এইভাবে এই হচ্ছে, এইগুলো হচ্ছে কম্পাঙ্ক। ঠিক আছে, এগুলো হচ্ছে কম্পাঙ্ক। প্রতি সেকেন্ডে যতবার কম্পিত হবে। তারপর বলেছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কাকে বলবো? একক সময়ে কোনো তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে যে দূরত্ব অগ্রসর হয় তাকে তরঙ্গ বেগ বলবো। ঠিক আছে, একক সময়ে কোনো তরঙ্গের মাধ্যমে মধ্য দিয়ে যে দূরত্ব অগ্রসর হয় তাকে আমরা তরঙ্গ বেগ বলবো। তো তরঙ্গ বেগ কি? এই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে, মানে নির্দিষ্ট কোনো একক সময়ের মধ্যে তরঙ্গের মধ্যে যে দূরত্ব অতিক্রম করে, তো এই যে তরঙ্গের মধ্যে যে দূরত্ব অতিক্রম করছে তো এটাই হচ্ছে তরঙ্গ বেগ। এই যে পুরোটা যে তরঙ্গের মাধ্যমে গতিবেগটা অতিক্রম করছে তরঙ্গিত অবস্থায়, সেটাই হচ্ছে তরঙ্গ বেগ। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে তরঙ্গ বেগ। ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ বেগ। তো বিস্তারকে আমরা কি দিয়ে লিখব? বিস্তার ইকুয়াল টু লিখব এ। ঠিক আছে, বিস্তারকে এ দিয়ে লিখব। তরঙ্গ দৈর্ঘ্যকে লিখব তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে চিহ্নিত করি, এটা হচ্ছে ল্যামডার চিহ্ন। ঠিক আছে, তারপর পর্যায়কালকে আমরা কি দিয়ে লিখব? পর্যায়কাল ইকুয়াল টু হয়ে যাবে
টি মানে সময়, টি দিয়ে লিখব। আর কম্পাঙ্ককে আমরা এন দিয়ে লিখব, ঠিক আছে। কম্পাঙ্কের একক হার্জ। তো একে আমরা এল দিয়েও লিখতে পারি, ঠিক আছে, এল দিয়েও লিখতে পারি। এই যে একে আমরা এল দিয়েও লিখব। তো বিস্তারকে যেহেতু দৈর্ঘ্য লেন্থ লিখি, ঠিক আছে, তাহলে এখানে দেখো সিজেস একক হয়ে যাবে সেন্টিমিটার, যেহেতু দৈর্ঘ্যের সিজেস একক সেন্টিমিটার, এসআই একক হয়ে যাবে মিটার। পর্যায়কাল যেহেতু টাইম, ঠিক আছে, সময় দিয়ে ডিনোট করছি, তাহলে সেকেন্ড দুটোতেই হবে সিজেস এসআই এককে, প্রত্যেকটাতে একই একক থাকে টাইমের। কম্পাঙ্ক যেহেতু হার্জ, ঠিক আছে, কে এন দিয়ে লিখছি, তো এটা হার্জেই হবে, ঠিক আছে, এটা হার্জেই হবে দুটোতেই। আর এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, এই তরঙ্গ দৈর্ঘ্যটাও সেই দূরত্ব দিয়েই প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে সিজিএস একক এটা হয়ে যাবে সেন্টিমিটার, আর এসআই একক হয়ে যাবে মিটার। তো শব্দের এই তরঙ্গ থেকে, ঠিক আছে, শব্দের এই তরঙ্গ থেকে কিছু ছোটোখাটো ম্যাথ আছে। তো দুটি সূত্র মনে রাখবে, একটা হচ্ছে ভি ইকুয়াল টু এন ল্যামডা, আর একটা হচ্ছে এন ইকুয়াল টু 1/t। এই দুটো সূত্র, এই দুটো ফর্মুলা থেকে কিন্তু ছোটোখাটো ম্যাথ হয়। ভি ইকুয়াল টু এন ল্যামডা মানে হচ্ছে শব্দের গতিবেগ ইকুয়াল টু হচ্ছে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা কম্পাঙ্ক ইকুয়াল টু 1/t মানে কম্পাঙ্ক ইকুয়াল টু 1/, সময় যাকে বলছি, 1/টাইম। তো দেখো এখানে কোশ্চেনে বলেছে একটি সুরশলাকার কম্পাঙ্ক 680 হার্জ হলে বাতাসে উৎপন্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। তো এখানে বাতাসে যে শব্দের গতিবেগ সেটা দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। কোনো ক্ষেত্রে 348 মিটার পার সেকেন্ডও হয়, কোনো ক্ষেত্রে 332 মিটার পার সেকেন্ডও হয়, ঠিক আছে। তো এখানে 340 মিটার পার সেকেন্ড ধরে করা আছে। তো এখানে কম্পাঙ্ক দেওয়া আছে, বেগ দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বার করতে হবে। তো আমরা জানি কি ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি ইকুয়াল টু এন ল্যামডা। তো এখানে ভি তো দেওয়াই আছে কত, 340 মিটার পার সেকেন্ড, এন দেওয়া আছে 680 হার্জ ইন্টু ল্যামডা। তো আমাদেরকে কি বার করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে 680 ইন্টু ল্যামডা ইকুয়াল টু 340, তাহলে ল্যামডা ইকুয়াল টু 340/680। তো দেখো এখানে 0 0 কাটলো, ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা যদি কাটি দেখো 1 2 1/2 এটা হচ্ছে। এটা যদি ভগ্নাংশ থেকে নর্মালি মানে দশমিকে করতে চাও তাহলে কি হবে 0.5। তারপর বলছে একটি গিটারের থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 1.7 মিটার হলে তরঙ্গের কম্পাঙ্ক কত, শব্দের গতিবেগ দেওয়া আছে, শব্দের গতিবেগও দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক বার করতে হবে। তাহলে আগের ফর্মুলাটাই সেই ভি ইকুয়াল টু এন ল্যামডা, ভি দেওয়া আছে, ঠিক আছে, ভি দেওয়া আছে 340 ইকুয়াল টু এন কত দেওয়া আছে 1.7, না এখানে এন দেওয়া নেই, ঠিক আছে, এন দেওয়া নেই, ইন্টু ল্যামডা দেওয়া আছে 1.7। তো আমাদেরকে যেহেতু এন বার করতে হবে, তাহলে এন ইন্টু 1.7 ইকুয়াল টু 340, ঠিক আছে। তাহলে এন ইকুয়াল টু কত হয়ে যাবে 340/1.7। তো এখানে যদি দশমিক টি দিই উপরে কী হবে 10 দিয়ে গুণ হবে, তাহলে যদি এটা কাটাকুটি করি 2 দিয়ে যাবে, শূন্য হয়ে গেল। তাহলে এত এন ইকুয়াল টু কত হয়ে যাবে 20কে 10 দিয়ে গুণ করলে 10 20 200 হার্জ, এটা অ্যান্সার, কম্পাঙ্ক ইকুয়াল টু 200 হার্জ। তো দেখো এই যে বইতেও ম্যাথ দেওয়া রয়েছে, তো বই থেকেও দেখতে পারো, ঠিক আছে, বইয়ের ম্যাথগুলো দেখবে। তারপর দেখো শব্দের কয়েকটি ধর্ম দেওয়া আছে, যেমন কি শব্দের প্রতিফলন, প্রতিধ্বনি, ঠিক আছে, তারপর হচ্ছে অনুরণন, শব্দোত্তর ও শব্দোত্তর, এইগুলো হচ্ছে শব্দের কয়েকটি ধর্ম। তো প্রথমে কি বলেছে শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলন কাকে বলে না, শব্দ তরঙ্গে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হলে শব্দ তরঙ্গের কিছু অংশ মাধ্যম 2 বিভেদ দল থেকে দিক পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, সেই ঘটনাকে আমরা শব্দের প্রতিফলন বলবো। যেমন আলোর প্রতিফলন কাকে বলবো, ঠিক আছে, যেখানে দেওয়ালের মধ্যে যদি আলো ছড়ায় তাহলে সে আলোটা কিন্তু আবার ফিরে আসবে প্রতিফলিত হয়ে। সে একই রকমভাবে শব্দ তরঙ্গ
শব্দ তরঙ্গের ক্ষেত্রে কী হবে, শব্দ যখন এক স্থান থেকে অন্য স্থানে যখন আওয়াজ যায় তখন কোনো এক জায়গায় আঘাত পেয়ে সেটা আবার প্রতিফলিত হয়ে আসে বিভেদ তলের মাধ্যমে। ঠিক আছে, তো ওখানে কী বলেছে, আপতন কোণ ও প্রতিফলন কোণ সমান হবে। ঠিক আছে, তারপরে আপতিত তরঙ্গ এবং প্রতিফলিত তরঙ্গ ও আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। তো এই যে আপতিত তরঙ্গ আর প্রতিফলিত তরঙ্গ রয়েছে আপতন বিন্দুতে, যেখানে আপতিত হয়ে রয়েছে, ঠিক আছে, আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর কিন্তু সমতলে থাকবে অভিলম্বের ওপর। তো সেটা বলেছে। তো এই যে পরের পেজে ছবিটা রয়েছে, ঠিক আছে, একটা টেবিলের মধ্যে দেখো এখানে ঘড়ি রয়েছে। তো ঘড়িটা কি হচ্ছে, ঘড়িটির যে টিকটিক করে আওয়াজ হয় একটা, ঠিক আছে, যে সেকেন্ডের কাঁটাটা ঘোরে, তো সেখানে দেখো ঘড়ির ছবি রয়েছে। তারপর এখানে একটা দেওয়াল রয়েছে, ঠিক আছে, যেখানে যাবে আবার ফিরে আসবে প্রতিফলিত হয়ে, ঠিক আছে, আপতিত হয়ে প্রতিফলক রূপে ফিরে আসবে। তো এখানে দেখো দুই মাধ্যম বিভেদ তলের কিন্তু কী হচ্ছে, সমতলে রয়েছে, একই সমতলে। আর এখানে দেখো কান আছে। ঠিক আছে, তাহলে যদি আমি এখান থেকে আওয়াজ করি, একটা এখানে পাইপের মতন জিনিস রয়েছে, সেই পাইপের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, তারপর সেই আওয়াজটি আবার প্রতিফলিত হয়ে আসবে। তো দুটোই সমান, তাহলে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ হবে। যতটুকু আপতিত হচ্ছে সে ঠিক ততটাই প্রতিফলিতই হচ্ছে। তারপর রয়েছে প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি কি, উৎস থেকে শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দের থেকে পৃথকভাবে শোনা যায় তবে প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বলবো। তো প্রতিধ্বনি কি, মানে কোনো ফাঁকা স্থানে যে যদি আমরা আওয়াজ করি তখন দেখবে সেই আওয়াজটি আবার সেকেন্ডবারও হবে, একবার আওয়াজ করার পর সেকেন্ডবারও হবে। মানে কোনো ফাঁকা জায়গায়, কোনো খোলা মাঠে বা কোনো উঁচু স্থানের মধ্যে দিয়ে যদি আমরা সেটা আওয়াজ করি, সেটা একবার আওয়াজ করার পর আবার দ্বিতীয়বার আওয়াজ হয়। তারপর কি বলেছে, তারপর বলেছে দেখো শ্রুতি নির্বন্ধ। শ্রুতি নির্বন্ধটা কি না, কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, এই সময়কালকে শ্রুতি নির্বন্ধ বলবো। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ এখানে বইতে দেওয়া আছে 348 মিটার পার সেকেন্ড। কোথাও দেখবে 340 মিটার পার সেকেন্ড করেও যদি থাকে তাও হবে, আবার কোথাও 332 মিটার পার সেকেন্ড করেও থাকে সেটাও হবে। তো যেখানে যেই হিসেবে থাকবে সেই হিসেবে আমাদেরকে করতে হবে। তো দেখো এইভাবে করলাম, তারপর 0.1 সেকেন্ড সময় ধরেছি, তাহলে এখানে কি করব, 348 ইন্টু 0.1 মিটার, তাহলে দূরত্ব কত হবে, এটা 34.8 মিটার, মানে 34.8 মিটার দূরত্ব শ্রুতি নির্বন্ধ। ঠিক আছে, তো শ্রুতি নির্বন্ধে যদি এটা দূরত্ব হয় তাহলে আমাদেরকে ন্যূনতম দূরত্ব সবচেয়ে যে উৎস, মানে ঠিক শোনার জন্য উৎস ন্যূনতম একদম মিনিমাম দূরত্বটা কত হবে, তাহলে তার অর্ধেক হয়ে যাবে 17.4 মিটার। ঠিক আছে, তাই ক্ষণস্থায়ী কোনো শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস প্রতিফলকের ন্যূনতম দূরত্ব আমাদেরকে কত নিতে হবে, 17.4। ঠিক আছে, মানে 17.4 17.4 মিটার নিতে হবে। ন্যূনতম দূরত্ব এতটা চাই প্রতিধ্বনি শ্রুতি নির্বন্ধের ক্ষেত্রে। ঠিক আছে, প্রতিধ্বনি যে শোনা হয়, প্রতিধ্বনি শোনার জন্য কিছু দূরত্বটা চাই, এই দূরত্বের মধ্যে কিন্তু আমরা শুনতে পাবো, যেটা সবথেকে কম দূরত্ব। তো দেখো খাতা করে নিয়েছি, প্রতিধ্বনি কি না, উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে যদি মূল শব্দ থেকে পৃথকভাবে শোনা যায় তবে সে প্রতিফলিত শব্দকে প্রতিধ্বনি বা ইকো বলবো। ঠিক আছে, ইকো মানে একবার বলার পর সেটা আবার দ্বিতীয়বার পৃথকভাবে আওয়াজ হবে কিছুক্ষণ পর। ঠিক আছে, তো শ্রুতি নির্বন্ধ কি, কোনো শব্দের রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড স্থায়ী থাকে, এই সময়কালকে শ্রুতি নির্বন্ধ বলবো। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুতে শব্দের বেগ এখানে আমি লিখেছি 340 থেকে 348, কোনো কোনো ক্ষেত্রে 332টাও নেওয়া হয়। ঠিক আছে, তো যে হিসেবে দেবে সেই হিসেবে করতে হবে। তো বইতে দেখলাম 348 ধরে আছে। ঠিক আছে, 348 ধরে দেওয়া আছে, আমরা যদি এখানে 340 ধরে করি, শ্রুতি নির্বন্ধ দেখো 340 ইন্টু 0.1 কত হবে, এখানে যদি কাটাকুটি করি দেখো 34 হচ্ছে। ঠিক আছে, আর যদি 348 হতো তাহলে 34.8 হতো শ্রুতি নির্বন্ধের যে দূরত্বটা। ঠিক আছে, এত মিটার। তারপর বলেছে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য উৎস ন্যূনতম দূরত্ব তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, শ্রুতি নির্বন্ধ যেটা আমরা মিনিমাম যে শুনবো সেটাতে এটা হবে, তার থেকে ন্যূনতম একদম যদি ক্ষণ মানে কাছের নিই তাহলে সেটা 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 34/2 = 17। এটা যদি
34.8কে যদি 2 দিয়ে ভাগ করতাম তাহলে কত হতো 17.4। ঠিক আছে, এটা যদি নিতাম এই মানটা তাহলে 17.4 হতো। এই মান দিয়ে করছি বলে এটা 17 হলো। ঠিক আছে, এরপর দেখবো আমরা একমাত্রিক শব্দ কি। ঠিক আছে, তো কি বলেছে দেখো এখানে, যে মানুষ 1 সেকেন্ড সময়ে 5টার বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না, তাই একমাত্রিক কোনো শব্দ উচ্চারণ করে প্রতিধ্বনি শুনতে হলে অবশ্যই 1/5 সেকেন্ড = 0.2 সেকেন্ড পরে কানে পৌঁছতে হবে। ওই সময়ে শব্দ এটা হয়ে যাবে। ঠিক আছে, গতিবেগ ইন্টু টাইম, গতিবেগ ইন্টু দূরত্ব = 69.6 মিটার অতিক্রম করে। এই ক্ষেত্রে উৎস প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে এটা 34.8, মানে এটা 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এরূপ দ্বিমাত্রিক বা একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শুনতে হলে উৎস প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা হচ্ছে ত্রিমাত্রিক। ঠিক আছে, দ্বিমাত্রিক হলে 2 দিয়ে গুণ করে দেবো, ত্রিমাত্রিক হলে 3 দিয়ে গুণ করে দেবো। যেমন কেমিস্ট্রি, তাহলে কেমেস্ট্রি, এখানে দেখো 3টে পদাংশ হচ্ছে কেমেস্ট্রি। ঠিক আছে, তাহলে এখানে 1 সেকেন্ড সময়ে 3টে পদাংশ উচ্চারণ করতে পারছি, এইভাবে কিন্তু হবে। তাহলে দেখো 1 সেকেন্ড সময়ে 5টার বেশি পদাংশ উচ্চারণ করতে পারে না, তাহলে 1 সেকেন্ড সময়ে 5টি পদাংশ উচ্চারণ হয়। 5টি পদাংশ কত হবে 1/5 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 1/5 সেকেন্ডকে যদি ভগ্নাংশ থেকে নর্মালটা নিই তাহলে 0.2 সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, তাহলে বায়ুতে শব্দের বেগ আমরা জানি 340 এখানে ধরেছি। ঠিক আছে, 340 মিটার বলেই দিয়েছি যে আরও দুটো হতে পারে 332 মিটার পার সেকেন্ড, সেটা করবে 348 মিটার পার সেকেন্ড। এই তিনটের মধ্যে কোনো জায়গায় দেওয়া থাকে। ঠিক আছে, যে কোনো একটা। তাহলে এতই কি লিখবো 340 × 0.2। তাহলে এখানে যদি কাটাকুটি করি, এইভাবে যদি কাটাকুটি করি তাহলে কত হবে দেখো 68, তাহলে এটা হয়ে যাবে 68 মিটার। ঠিক আছে, 68 মিটারকে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে এটা কিন্তু হাফ হয়ে যাবে। ঠিক আছে, 2 × 3 = 6, 2 × 4 = 8 এত মিটার। তাহলে আমাদের শ্রুতি নির্বন্ধ হবে এটা 34 মিটার, এটা অ্যাবসোলিউট। ঠিক আছে, যদি দ্বিমাত্রিক হয় তাহলে 34 × 2 দিয়ে যদি গুণ করে দিই সেটা বের হয়ে যাবে 60। যদি ত্রিমাত্রিক হয় তাহলে 34 × 3 এটা হয়ে যাবে। ঠিক আছে, 3 × 4 = 12, 2 হাতে রইল 3 × 3 = 9, 10 × 102, এইভাবে কিন্তু দূরত্বগুলি হবে। তখন আমি একটা কোশ্চেন নিয়েছি, বিউটিফুল শব্দের প্রতিধ্বনি শুনতে উৎস প্রতিফলনের মাঝে দূরত্ব কত। এখানে দেখো বিউটিফুল 3টে আছে পদাংশ, তো আমরা কিভাবে জানবো, আমরা জানি শ্রুতি নির্বন্ধে যে মানটি সেটি হচ্ছে 34 ইন্টু এখানে দেখো কটা আছে 3টে পদাংশ উচ্চারণ হচ্ছে 1 সেকেন্ডে। বিউটিফুল 1 সেকেন্ডে 3টি পদাংশ উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে কত হবে দেখো এটা হয়ে যাবে 102। ঠিক আছে, এইভাবে কিন্তু করব। এবার দেখো এখানে রয়েছে ম্যাক সংখ্যা। ঠিক আছে, তো এই ম্যাক সংখ্যাটা কি, কোনো বস্তুর বেগ ও একই মাধ্যমের শব্দের বেগের অনুপাত হলো ম্যাক সংখ্যা। সাধারণত খুব দ্রুত গতির বিমানের গতিবেগ ম্যাক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বস্তুর বেগ = শব্দের বেগ হচ্ছে ম্যাক সংখ্যা। এরপর রয়েছে অনুরণন। তো অনুরণনটা কি, অনুরণনটা হচ্ছে একটা যদি আমরা হল ঘরের মধ্যে থাকি, সে হল ঘরের মধ্যে যদি আওয়াজ করি তো দেখবে গম গম আওয়াজ উঠে। ঠিক আছে, অনেকক্ষণ থেকে গম গম করে আওয়াজ উঠে কথা বলার পর, তো সেটাই হচ্ছে অনুরণন। তারপর যেমন এই যে মেঘের গুড় গুড় শব্দ, এটাও কিন্তু একটা অনুরণন। তো এখানে কী বলেছে, বড় হল ঘরে কোনো শব্দ করলে ওই শব্দ ঘরের দেওয়াল ছাদ বিভিন্ন জায়গায় বারবার প্রতিফলিত হয়ে খুব অল্প সময় ব্যবধানে শ্রোতার কানে এসে পৌঁছয়। ফলে মূল শব্দ থেমে যাওয়ার পরেও ওই শব্দের রেশ কিছু সময় ধরে বজায় থাকে, একে অনুরণন বলবো। মানে আমরা যদি আওয়াজ করি, আওয়াজ করার পর কিছুক্ষণ পর কিন্তু তার রেশ থাকে, গম গম আওয়াজ উঠে। ঠিক আছে, তো সেটাই হচ্ছে অনুরণন। এরপর রয়েছে শব্দেতর শব্দ, শব্দতর শব্দ। তো শব্দ কি, শব্দ হলো এক ধরনের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা MCQ বা 1 নম্বর কোশ্চেনের মধ্যে। শব্দ হলো এক ধরনের অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। শব্দ কিন্তু একটা শক্তি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। তির্যক তরঙ্গ যদি বলি কিন্তু হবে না, তির্যক তরঙ্গ কিন্তু আলো। ঠিক আছে, আর অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক এটা হচ্ছে শব্দ। তো দেখো, যার কম্পাঙ্কের পাল্লা 20 হার্জ থেকে
20,000 হাজের মধ্যে হয়, ঠিক আছে। 20,000 থেকে 20,000 হাজের মধ্যে হলে মানুষের কানে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে, মানে এটা হচ্ছে শ্রবণযোগ্য শব্দ। 20,000 থেকে 20,000 হাজ হচ্ছে শ্রবণযোগ্য বা শ্রুতিযোগ্য শব্দ। তবে বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে শ্রবণ অনুভূতির জন্য কম্পাঙ্কের পাল্লা বিভিন্ন, যেমন কুকুরের 20,000 হার্জের বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, কিন্তু 40,000 কম্পাঙ্কের কম কম্পাঙ্কের শব্দ শুনতে পায় না, ঠিক আছে। এরা কিন্তু 40,000 কম্পাঙ্কের কমে শুনতে পায় না, কিন্তু 20,000 বেশি কম্পাঙ্কে শুনতে পায়। আর আমাদের যে সাধারণ মানুষের ক্ষেত্রে বলছি, মানুষের ক্ষেত্রে শ্রবণযোগ্য শব্দ হচ্ছে 20,000 থেকে 20,000 হার্জ। 20,000 থেকে 20,000 হার্জ, এটা হচ্ছে মানুষের নর্মাল শ্রবণযোগ্য শব্দ। তারপর দেখো একটা হচ্ছে শব্দতর শব্দ আর একটা হচ্ছে শব্দেতর শব্দ। তো শব্দেতর শব্দ কি? শব্দের কম্পাঙ্ক 20 হার্জের কম হলে তাকে শব্দেতর শব্দ বলবো। শব্দেতর তালবিশ্ব বয়দয়ে একার তর, শব্দেতর শব্দ বলবো 20 হার্জের কম হলে। আর শব্দের কম্পাঙ্ক 20,000 হার্জের বেশি হলে সেটা আমরা শব্দতর শব্দ বলবো। তালবিশ্ব, ঠিক আছে, তালবিশ্ব বয়দয় উকার তয় তয়ের শব্দতর শব্দ, এটা 20,000 হার্জের বেশি হলে। আর 20 হার্জের কম হলে সেটা শব্দেতর। 20 হার্জের কম হলে শব্দেতর, আর 20,000 হার্জের বেশি হলে সেটা শব্দেতর, ঠিক আছে, শব্দতর। এটা 20 হার্জ, এটা 20,000 হার্জ, 20K হার্জ আছে। আর শ্রবণযোগ্য শব্দ 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটা ঠিকঠাক শব্দ মানুষের ক্ষেত্রে। একটা দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 হার্জের কম হয়। তারপর পাখি যখন ওড়ে, ঠিক আছে, তার ডানার কম্পাঙ্ক 20 হার্জের কম হয়। 20 হার্জ, ঠিক আছে, না 20,000 হার্জের কম লেখো না, 20 হার্জের কম। 20 হার্জের কম হলে শব্দেতর, 20,000 হার্জ হলে সেটা 20 হার্জের বেশি হলে সেটা শব্দতর। মানুষ শুনতে পায় কত থেকে কত? 20 হার্জ থেকে 20,000 হার্জের মধ্যে মানুষ শুনতে পায়, মানে শ্রবণযোগ্য, ঠিকঠাক শোনার যোগ্য, ঠিক আছে। 20 হার্জের কম হলে শুনতে পাবে না, আর 20,000 হার্জের বেশি হলে কিন্তু সেটা মানে খুবই অত্যাধিক, ঠিক আছে। এরপর রয়েছে শব্দতর তরঙ্গের ব্যবহারিক প্রয়োগ। তো কি বলেছে দেখো, শব্দতর তরঙ্গ ব্যবহার করে মানুষের পেটের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ, দেহের মধ্যে বিভিন্ন অস্বাভাবিকতা, টিউমার নির্ণয় করা যায়। এই পদ্ধতিকে আমরা বলবো আলট্রাসোনোগ্রাফি। তো আলট্রাসোনোগ্রাফি কোন তরঙ্গের ফলে আমরা ব্যবহার করতে পারি? শব্দতর, মানে 20,000 হার্জের বেশি যে সকল যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে আমরা কিন্তু এই সকল করতে পারি, ঠিক আছে, আলট্রাসোনোগ্রাফি। তারপর দেখো রোগের জীবাণু ধ্বংস করতে শব্দতর শব্দই ব্যবহার করা হয়, মানে 20,000 হার্জের বেশি যন্ত্র ব্যবহার করা। তারপর ময়লা জামাকাপড় পরিষ্কার করতে শব্দতর তরঙ্গ ব্যবহার করা হয়। সমুদ্রে জলের ভেতর ডুবোজাহাজ অবস্থান বা সমুদ্রে জলের মধ্যে মাছের ঝাঁক ও সামুদ্রিক প্রাণীর উপস্থিতি বুঝতে শব্দতর তরঙ্গ ব্যবহার করা হয়। তারপর দেখো সোনারের ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট, সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং, ঠিক আছে। সোনার SONAR এর ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। তো এর সাহায্যে শব্দ ব্যবহার করে সমুদ্রের গভীরতা, জলের ভেতরে কোনো বস্তুর অবস্থান, বেগ প্রভৃতি নির্ণয় করা হয়। জাহাজে একটা প্রেরক যন্ত্র, একটা ডিটেক্টর থাকে। প্রেরক যন্ত্রের সাহায্যে একটা শক্তিশালী শব্দতর তরঙ্গ সমুদ্রের ভেতর পাঠানো হয়। সমুদ্রের তলাতে সেই তরঙ্গ প্রতিফলিত হয়ে ডিটেক্টর যন্ত্রে ফিরে আসে। শব্দের প্রেরক ও প্রতিধ্বনির ফিরে আসার মধ্যে সময়ের ব্যবধান T ও জলের শব্দ তরঙ্গ বেগ V হলে সমুদ্রের গভীরতা হবে VT/2, ঠিক আছে। তো এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সোনারের ফুল ফর্ম সাউন্ড নেভিগেশন অ্যান্ড র্যাঙ্কিং। আর এটা যখন আমরা সোনার ব্যবহার করি, কোন শব্দতর তরঙ্গ ব্যবহার করি না, শব্দতর, মানে 20,000 হার্জের বেশি যন্ত্র, ঠিক আছে। তারপর বাদুড়ের ডানা শব্দ, এটাও কিন্তু শব্দতর শব্দ, মানে 20,000 হার্জের বেশি, ঠিক আছে, এই যে দেওয়া আছে। এরপর দেখব শব্দের বৈশিষ্ট্য। তো শব্দের বৈশিষ্ট্য হচ্ছে একটা সুরযুক্ত বৈশিষ্ট্য, একটা হচ্ছে সুরবর্জিত বৈশিষ্ট্য। সুরযুক্ত বৈশিষ্ট্য কি? যেসব শব্দ শ্রুতিমধুর বা শুনতে ভালো লাগে তাদেরকে আমরা বলবো সুরযুক্ত বৈশিষ্ট্য। আর যে সকল শব্দ শ্রুতিকটু বা শুনতে ভালো লাগে না সেটাকে আমরা সুরবর্জিত শব্দ বলবো, ঠিক আছে। এরপর দেখব সুর আর স্বর। সুর কি? সুর হচ্ছে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে সুর বলবো, যেটাকে টোন বলি,
ঠিক আছে, টোন। তো যেমন কি সুর শালাকার কম্পনের ফলে উৎপন্ন শব্দে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, তাই সুর শালক থেকে উৎপন্ন শব্দকে সুর বলবো। একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, সেটা হচ্ছে সুর। ঠিক আছে, একটি কম্পাঙ্ক থাকবে, একটি মাত্রই কম্পাঙ্ক থাকবে। স্বর কি, যে সুরযুক্ত শব্দে একাধিক কম্পাঙ্কের শব্দ মিশে থাকবে তাকে স্বর বলবো। এটা হচ্ছে নোট। তো কি, সুতরাং স্বর হলো কতকগুলি সুরের সমষ্টি, যেমন বেহালা, সেতার, গিটার প্রভৃতি বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুর মিশে থাকে। ঠিক আছে, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট সুর মিশে থাকে, এইসব বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন শব্দকে স্বর বলবো। স্বর হচ্ছে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট বিভিন্ন, আর সুর হচ্ছে একটি কম্পাঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, তারপর এখানে দেখো বিভিন্ন রয়েছে বিভিন্ন ধরনের সুর, যেমন মূল সুর, উপসুর আর সমমেল। তো মূল সুর কাকে বলবো? মূল সুর বলবো সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর, যেমন এখানে দেওয়া আছে। ঠিক আছে, বিভিন্ন, যেমন 100 হার্জ, 150 হার্জ, 200 হার্জ, 280 হার্জ, 300 হার্জ, এইগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো। তার মধ্যে কোনটা সব থেকে মূল সুর? এই 100 হার্জটা হবে, কেন সব থেকে কম 100 হার্জটা। এই এতগুলো কম্পাঙ্কের যে একক রয়েছে সেগুলোর মধ্যে 100 হার্জটা সব থেকে কম, কারণ এটা হচ্ছে মূল সুর। ঠিক আছে, সব থেকে কম কম্পাঙ্কের সুরকে আমরা মূল সুর বলবো। আর উপসুর কি? উপসুর হচ্ছে মূল সুর ছাড়া অন্যান্য সুর, সেগুলো হচ্ছে উপসুর। যেমন 100 হার্জের এটা হচ্ছে মূল সুর। উপসুর কি? 100 হার্জ ছাড়া, যেমন 150, 200, 280, 300, এই হার্জগুলো এককগুলো হচ্ছে উপসুর। ঠিক আছে, এই যেখানে দেওয়া আছে এগুলো হচ্ছে উপসুর। আর সমমেল কি? সমমেল হচ্ছে মূল সুরের সরল গণিতক। ঠিক আছে, মূল সুরের সরল গণিতক কোনগুলো? যেগুলো গুণ করা যাবে, যেমন 100, 200, 300। ঠিক আছে, 100কে যদি 2 দিয়ে গুণ করি, ঠিক আছে 200, 200কে যদি 100কে যদি 3 দিয়ে গুণ করি 300, এটা হচ্ছে সরল গণিতক, এটা হচ্ছে সমমেল। যেমন এখানে 100, 150, 200, 280, 300, এগুলোর মধ্যে সমমেল কোনগুলো? 100 হার্জ হবে। ঠিক আছে, সরল গণিতক যেগুলো। 150 হবে না, 280 হবে না, এগুলো সরল গণিতক নয়। ঠিক আছে, তো সরল গণিতক এই যে বুঝাই যাচ্ছে 100, 200, 300। ঠিক আছে, সিম্পলভাবে যেগুলো গুণ করা যাবে। এরপর আরও একটা আছে, যেটা হচ্ছে অষ্টক। ঠিক আছে, তো এখানে অষ্টকটা বইতে দেওয়া নেই, তো দেখো আমি লিখে নিয়েছি। ঠিক আছে, অষ্টক কি? স্বরে উপস্থিত কোনো সুরের দ্বিগুণ সুরকে অষ্টক বলবো। তো দেখো 100 × 2 200, এটা একটা অষ্টক। 150 × 2 300। ঠিক আছে, যেগুলো 2 দিয়ে গুণ করা হবে, মানে দ্বিগুণ হয়ে যাবে। তো এই যে এখানে রয়েছে এইগুলোর মধ্যে দেখো, যেগুলো 2 দিয়ে গুণ করা যাবে সেইগুলো কিন্তু হচ্ছে অষ্টক। যেমন 100কে যদি 2 দিয়ে গুণ করি 200, এখানে 200 এই যে রয়েছে, এটা অষ্টক। এই যে 200 অষ্টক। যেমন এই যে এখানে 100 হার্জ, 150 হার্জ, 200, 280, 300, এগুলোর মধ্যে দেখো 100কে যদি 2 দিয়ে গুণ করি, তো এখানে দেখো 200 হার্জ, এটা হচ্ছে অষ্টক। এই যে 100 আর 200। তারপর 150কে যদি 2 দিয়ে গুণ করি 300, এই দুটো হচ্ছে অষ্টক, দ্বিগুণ। এই যে তারপর এই যে এখানে 280, এটা কিন্তু অষ্টক হবে না। এদের মধ্যেই যে সকল সংখ্যা থাকবে তাদেরকে 2 দিয়ে যদি গুণ করি, যে সংখ্যাটা এখানে পাওয়া যাবে সেগুলোকে অষ্টক বলবো। তো এখানে যদি একে 2 দিয়ে গুণ করি, এই সংখ্যাগুলোর মধ্যে যদি না থাকে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু অষ্টক হবে না। তাহলে কি বলবো? স্বরে উপস্থিত কোনো সুরের দ্বিগুণ সুরকে অষ্টক বলবো। এরপর রয়েছে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য 3টি। একটি হচ্ছে প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। ঠিক আছে, তো প্রাবল্য কি? প্রাবল্য হচ্ছে তীব্রতার ফল। ঠিক আছে, প্রাবল্য হচ্ছে তীব্রতার ফল, আর তীব্রতা হচ্ছে প্রাবল্যের কারণ। তো তীব্রতা কি? হচ্ছে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ঠিক আছে, শব্দের অভিমুখের সঙ্গে লম্বভাবে যে পরিমাণ শব্দশক্তি প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় তাকে ওই বিন্দুতে শব্দের তীব্রতা বলে। শব্দের তীব্রতা বেশি হলে বেশি পরিমাণ শব্দশক্তি আমাদের কানে পৌঁছয়, ফলে শব্দের প্রাবল্য বেশি হয়। আবার শব্দের তীব্রতা কম হলে কম পরিমাণ শব্দশক্তি আমাদের কানে পৌঁছয়, ফলে প্রাবল্য কম হয়। তাহলে তীব্রতা হচ্ছে কারণ আর প্রাবল্য হচ্ছে ফল। ঠিক আছে, আগে তীব্রতা বেশি হবে, তীব্রতা বেশির জন্য আমরা কম শুনতে পাচ্ছি, তীব্রতা বেশির জন্য আমরা বেশি শুনতে পারছি, তাহলে সেটা হচ্ছে প্রাবল্য বেশি। তীব্রতা বেশি বলেই প্রাবল্য বেশি, তীব্রতা কম হলে প্রাবল্য কম, মানে তাহলে তীব্রতা কারণ, প্রাবল্য ফল। তীব্রতার ওপর ডিপেন্ড করছে, তীব্রতা যা হবে প্রাবল্য সেটাই হবে। তো দেখো এখানে বিভিন্ন বিষয়ের ওপর তীব্রতা নির্ভর করে, যেমন উৎসের কম্পনের বিস্তার। শব্দের তীব্রতা উৎসের কম্পনের বিস্তারের বর্গের সমানুপাতিক হয়।
ঠিক আছে, শব্দের তীব্রতা এবং উৎসের যে কম্পনের বিস্তার সেটা সমানুপাতিক। আর উৎসের আকার কি, উৎসের আকার বড় হলে তীব্রতা বেশি হবে, যেখানে উৎস বেশি হবে তীব্রতা বেশি হবে। 3 নম্বর, উৎস থেকে শ্রোতার দূরত্ব কি বলেছে, এটা শব্দের তীব্রতা উৎসের থেকে শ্রোতার দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক হবে। ঠিক আছে, তো উৎস স্রোতের যে শুনবে, ঠিক আছে, উৎস থেকে যে আওয়াজটি আসছে শ্রোতার কানে তার সঙ্গে কিন্তু শব্দের তীব্রতা ব্যস্ত অনুপাতিক। 4 নম্বর, মাধ্যমের ঘনত্ব, মানে মাধ্যমের ঘনত্ব বেশি হলে তীব্রতাও বেশি হবে। বায়ু প্রবাহ কি, শব্দের গতির অভিমুখে বায়ু প্রবাহ হলে শব্দের তীব্রতা বাড়ে এবং বিপরীত অভিমুখে বায়ু প্রবাহ হলে শব্দের তীব্রতা কমে। মানে শব্দের বায়ু প্রবাহ যদি এগিয়ে যায় তার অভিমুখের সঙ্গে তীব্রতা সমানুপাতিক। ঠিক আছে, তীব্রতা বাড়লে বায়ু প্রবাহ যদি শব্দের গতিবেগে যদি বায়ু প্রবাহের সঙ্গে তীব্রতা বাড়ে, আর যদি বিপরীত হয়ে যায়, মানে একদিকে বায়ু প্রবাহ আসছে তার বিপরীতে একদিকে বায়ু প্রবাহ যাচ্ছে তার বিপরীতে তীব্রতা আসছে, সেটা কিন্তু তীব্রতা কম হবে। আর বায়ু প্রবাহের সাথে সাথে একই অভিমুখে যদি তীব্রতা যায় সেটা কিন্তু বাড়বে। তারপর রয়েছে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা কাকে বলে, শব্দের যে বৈশিষ্ট্যের জন্য একই তীব্রতা চড়ার সুর ও খাদের সুরকে আমরা পৃথক করতে পারি, তাই হলো শব্দের তীক্ষ্ণতা। তো তীক্ষ্ণতা কি, মানে পুরুষের স্বর আর নারীর সুর দুটো পার্থক্য আছে, কারণ নারীর সুরে পুরুষের থেকে তীক্ষ্ণতা বেশি। ঠিক আছে, আবার নারীর সুরের থেকে একটা শিশুর তীক্ষ্ণতা আরও বেশি হবে। ঠিক আছে, তো সেটাই বলেছে। যদি একই তীব্রতায়, ঠিক আছে, একই তীব্রতায় যদি 3টে শব্দ করি, একটা পুরুষের, নারীর এবং শিশুর, তার মধ্যে তীক্ষ্ণতা হবে সব থেকে শিশুর, তারপরে নারী, তারপরে পুরুষের। ঠিক আছে, একই তীব্রতায় যদি আমরা আওয়াজ সৃষ্টি করি বা তীব্রতার শব্দ সৃষ্টি করি, 3টের মধ্যে সব থেকে তীক্ষ্ণ হবে শিশুর কণ্ঠস্বর। ঠিক আছে, কম্পাঙ্ক হচ্ছে এমন একটি ভূতরাশি যা পরিমাপযোগ্য। কম্পাঙ্কে কিন্তু একটি পরিমাপযোগ্য। ঠিক আছে, কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, যেটা পরিমাপযোগ্য বা একক, কিন্তু তীক্ষ্ণতা একটা অনুভূতি সৃষ্টি করে, তার কোনো একক হয় না। তীক্ষ্ণতা আমরা একটা অনুভব করতে পারি যে কার বেশি তীক্ষ্ণ আওয়াজ, কিন্তু তার কোনো একক বা পরিমাপ নেই, তাই সেটা বলেছে। এরপর হচ্ছে গুণ বা জাতি। গুণ বা জাতি কি, বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতা বিশিষ্ট শব্দকে যে বৈশিষ্ট্য দ্বারা পৃথক করা হয় তাকে আমরা গুণ বা জাতি বলে থাকি। ঠিক আছে, যেমন কি শব্দের যে বৈশিষ্ট্য, যেন হারমোনিয়াম, বেহালা, সেতার প্রভৃতি বাদ্যযন্ত্র থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলোকে আমরা সহজেই পৃথক করতে পারি এবং বলে দিতে পারি যে কোনটা কোন যন্ত্র থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে, গুণ বা জাতি কি, মানে হারমোনিয়াম, বেহালা, বিভিন্ন যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু একই প্রাবল্য এবং একই তীক্ষ্ণতা বিশিষ্ট স্বরগুলোকে সহজেই পৃথক করতে পারবো, সেটা হচ্ছে গুণ বা জাতি। একই প্রাবল্য থাকবে এবং তীক্ষ্ণতা বিশিষ্ট থাকবে একই, এবং তার মধ্যে সেই তীক্ষ্ণতা আর প্রাবল্যকে আমরা পৃথক করতে পারবো। তারপর দেখো, স্বরের গুণ বা জাতি যে বিষয়গুলির উপর নির্ভরশীল, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে মূল সুরের সঙ্গে যে সমস্ত উপস্বর মিশে থাকে তার সংখ্যার উপর। ঠিক আছে, উপস্বরগুলি কম্পাঙ্কের উপর, উপস্বরগুলির আপেক্ষিক তীব্রতার উপর নির্ভর করে গুণ বা জাতি। এরপর দেখব আমরা মানুষের কানের গঠন ও বিভিন্ন অংশের মধ্য দিয়ে শব্দের বিস্তার। তো এই যেখানে ছবিটা রয়েছে কানের গঠনের ছবি। ঠিক আছে, কানের সাহায্যে শব্দ শুনতে পাই, তা এটা হচ্ছে শ্রবেন্দ্রিয়। ঠিক আছে, কানের 3টে অংশ, একটা হচ্ছে বহির্কর্ণ, একটা হচ্ছে মধ্যম কর্ণ, একটা হচ্ছে অন্তঃকর্ণ। বহির্কর্ণ এক্সটার্নাল, ঠিক আছে, অন্তঃকর্ণ মিডিল এয়ার, আর অন্তঃকর্ণ হচ্ছে ইন্টারনাল এয়ার। তো প্রথমে আমরা বহিঃকর্ণটা দেখব। কানের বাইরের দিকে অংশটা হলো বহিঃকর্ণে আবার 3টে অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে কর্ণচক্র, কর্ণকুহর, বাইকে আমরা অডিটরি বলবো, আর কর্ণপটহ। তো মস্তিষ্কের দুপাশে দৈন্যস্থি দ্বারা কর্ণছত্র অবস্থিত। এই যে সব থেকে বাইরের যে পার্টটা কানের, ঠিক আছে, যে নরম যে আমাদের আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কর্ণছত্র, কানের সব থেকে বাইরের পার্ট। তারপর কর্ণকুহর মানে অডিটরি, তো সেটা হচ্ছে এই যে শব্দ তরঙ্গ যেই মাধ্যমে যাচ্ছে সেটা হচ্ছে কর্ণকুহর। আর কর্ণপটহ, এই যে এটা হচ্ছে কর্ণপটহ। ঠিক আছে, কর্ণপটহ হলো কর্ণকুহরের শেষে অবস্থিত পেশি সমৃদ্ধ স্থিতিস্থাপক পর্দা, এই যে এটা হচ্ছে কর্ণপটহ। এরপর রয়েছে মধ্যকর্ণ। তো মধ্যকর্ণ কি না, বহিঃকর্ণ ও অন্তঃকর্ণ মাঝে থাকা ক্ষুদ্র বায়ুপূর্ণ প্রকোষ্ঠ হলো মধ্যকর্ণ, যা পরস্পর সংলগ্ন
তিনটে অস্থি মেলিয়াস, ইনকাস আর স্টেপিস দ্বারা গঠিত। মধ্যম কর্ণ মেলিয়াস, ইনকাস আর স্টেপিস দ্বারা গঠিত। এই যে এটা হচ্ছে মধ্যম কর্ণের পার্ট, এটা মেলিয়াস, ইনকাস আর স্টেপিস। এরপর রয়েছে অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ প্রধানত কি বলেছে, ভেস্টিবিউলার যন্ত্র বা ককলিয়ার নিয়ে গঠিত। ঠিক আছে, এই যে অন্তঃকর্ণ, এটা হচ্ছে ভেস্টিবিউলার যন্ত্র। এই ভেস্টিবিউলার যন্ত্রকে আমরা কিন্তু কি বলবো, ভেস্টিবিউলার অ্যাপারেটস বা ইউট্রিকুলাস যন্ত্র। ঠিক আছে, তো কি ভেস্টিবিউলার যন্ত্রে তিনটে অর্ধবৃত্তাকার নালী থাকে। অর্ধবৃত্তাকার নালী এন্ডোলিম্ফ নামক এক প্রকার তরল দ্বারা পূর্ণ। ঠিক আছে, এন্ডোলিম্ফ নামক এক প্রকার তরল দ্বারা পূর্ণ। ককলিয়া হলো অন্তঃকর্ণের শেষ অংশ। এই যে ককলিয়া, এটা হচ্ছে অন্তঃকর্ণের শেষ অংশ। এটাকে অর্গান অফ কর্টিও বলা হয়। ঠিক আছে, ককলিয়াকে অর্গান অফ কর্টিও বলা হয়, যেটা হচ্ছে শামুকের মতো পেঁচানো নল বিশেষ। এই যে শামুকের মতো পেঁচানো, এই যে শামুকের মতো পেঁচানো, এই যে শামুকের মতো পেঁচানো নল বিশেষ। ঠিক আছে, ককলিয়া শব্দগ্রাহক যন্ত্রটার নাম হচ্ছে অর্গান অফ কর্টি। বললাম এই যে ককলিয়াকে অর্গান অফ কর্টি বলা হয়। কি বলেছে, এটা 3 প্রকোষ্ঠ বিশিষ্ট এন্ডোলিম্ফপূর্ণ একটা রোমস যন্ত্র। ঠিক আছে, শব্দ তরঙ্গ ককলিয়াতে পৌঁছলে শব্দগ্রাহক যন্ত্রটা উদ্দীপিত হয় এবং উদ্দীপনা অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্র পৌঁছে শ্রবণ অনুভূতি সৃষ্টি করে। এই অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছে এবং শ্রবণের অনুভূতি সৃষ্টি করে। এই যে ককলিয়া বা আমরা বলছি অর্গান অফ কর্টি। ঠিক আছে, ককলিয়া বা অর্গান অফ কর্টি। এখানে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অন্তঃকর্ণে অবস্থিত কোন যন্ত্র কানের ভারসাম্য রক্ষা করে, সেটা হয়ে যাবে ভেস্টিবিউলার। এই যে ভেস্টিবিউলার যন্ত্র, একে আমরা ইউট্রিকুলাসও বলবো। ভেস্টিবিউলারকে আমরা ভেস্টিবিউলারকে আমরা ইউট্রিকুলাসও যন্ত্র বলবো। এটি কানের ভারসাম্য রক্ষা করে আর দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে কি, অর্ধবৃত্তাকার নালী। ঠিক আছে, অর্ধবৃত্তাকার নালী দেহের ভারসাম্য রক্ষা করে, যেটা অন্তঃকর্ণে অবস্থিত। অন্তঃকর্ণেই অবস্থিত দুটি। অন্তঃকর্ণ তাহলে কী কী নিয়ে গঠিত, একটা হচ্ছে ভেস্টিবিউলার যন্ত্র আর একটা হচ্ছে ককলিয়া। ককলিয়াটা কি হচ্ছে, ককলিয়াটার যন্ত্রটার নাম হচ্ছে, শব্দগ্রাহক যন্ত্রটার নাম হচ্ছে অর্গান অফ কর্টি। এগুলো কিন্তু অন্তঃকর্ণে অবস্থিত। এই যে শামুকের মতো পেছানো যন্ত্রটা রয়েছে সেটা। তো এটা হচ্ছে কানের কিন্তু ছবি, কানের যে ভিতরের গঠন সেটা দেওয়া আছে। এরপর দেখব শব্দ দূষণ। ঠিক আছে, শব্দ দূষণ হলো পরিবেশের অবাঞ্ছিত কানের সহন ক্ষমতা বহির্ভূত উচ্চ প্রাবল্য তীক্ষ্ণতা বিশিষ্ট অস্বস্তিকর শব্দ যা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। তো শব্দ দূষণ বিভিন্ন কারণ হয়ে থাকে, যেমন কারখানা থেকে শব্দ, যানবাহনের হর্ন, বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত লাউডস্পিকার শব্দ, তারপর শব্দবাজি, বিমানের ওঠানামা, জোরে বাজানো রেডিও, টেলিভিশন, তারপর সাইরেনের শব্দ, এই সকল কারণে কিন্তু হতে পারে। তারপর প্রাকৃতিক উৎস থেকে যেমন মেঘ গর্জন, বাজ পড়ার শব্দ, এগুলো। তো শব্দ দোষের পরিমাপ এখানে দেওয়া আছে কি, ন্যূনতম যে তীব্রতার শব্দ মানুষের কানে শ্রবণের অনুভূতি জাগায় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো শ্রাব্যতার সীমা। মানে ন্যূনতম যে তীব্রতার শব্দ মানুষের কানে শ্রবণের অনুভূতি জাগায়। ঠিক আছে, সেটা হচ্ছে শ্রাব্যতার সীমা, মানে শুনতে পাওয়ার একটা সীমা। একে 0 লেভেলের তীব্রতা বলবো। তো শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যর একক হলো বেল। ঠিক আছে, এই যে বি দিয়ে লিখি ক্যাপিটাল লেটারে। কোনো শব্দের তীব্রতা যদি 0 লেভেলের তীব্রতা 10 গুণ হয়, ওই তীব্রতাকে 1 বেল বলবো। ঠিক আছে, 1 বেল বলবো। বেল বড় একক আর এর একটা ছোট একক আছে যেটা হচ্ছে ডেসিবেল। তাহলে 1 বেল ইকুয়াল টু হচ্ছে 10 ডেসিবেল। ঠিক আছে, শব্দের তীব্রতার একক হচ্ছে বেল আর 1 বেল সমান হচ্ছে 10 ডেসিবেল। তো শব্দের তীব্রতার বড় একক বলবো বেল আর ছোট একক হচ্ছে ডেসিবেল। ঠিক আছে, 1 বেল সমান 10 ডেসিবেল। শব্দের যদি একক যেই কোনটি অপশানে যদি বেল দেয় তাও হবে, ডেসিবেল দিলে তাও হবে। ডেসিবেলটা হচ্ছে ছোট আর বেলটা হচ্ছে বড়। একজন সুস্থ মানুষের কান সর্বোচ্চ যে তীব্রতার শব্দ সহ্য করতে পারে তাকে অনুভূতির সীমা বলবো। তো অনুভূতির সীমা তীব্রতার স্তর হচ্ছে 120 ডেসিবেল। ঠিক আছে, এখানে শব্দ দূষণের প্রভাব দেওয়া আছে, শব্দ দূষণের প্রভাব আর শব্দ দূষণের যে নিয়ন্ত্রণ সেগুলো দেওয়া আছে। তো শব্দ দূষণের প্রভাব এখানে আমরা বলতে পারবো যে শব্দ দূষণের ফলে আমাদের বিভিন্ন যে ধরনের সমস্যা হয়, যেমন এই সমস্যা শুধু শারীরিক নয়, কিছু কিছু ক্ষেত্রে মানসিক সমস্যার সৃষ্টি করে। জোরে শব্দ থেকে রক্তচাপ বাড়ে, কখনো কখনো হৃদযন্ত্রের গোলমালও
দেখা যায়। টানা জোরে শব্দ মেজাজ খিটখিটে, মনোযোগ নষ্ট ও মাথা ব্যথার সৃষ্টি করে। খুব জোরে শব্দ কর্ণপটের ক্ষতি করে, কখনো কখনো শ্রবণ ক্ষমতা আংশিক বা সম্পূর্ণরূপে নষ্ট করে দেয়। ঠিক আছে, শব্দ এমন একটা জিনিস যে শারীরিকভাবে অসুস্থ হতে পারে। বিভিন্ন যে অঙ্গ রয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের শব্দের ফলে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে শব্দের প্রভাবে কিন্তু ক্ষতি হতে পারে। ঠিক আছে, তারপর দেখো শব্দের নিয়ন্ত্রণ রয়েছে। এখানে শব্দের নিয়ন্ত্রণ পয়েন্ট করা আছে যে জনসাধারণের মাধ্যমে শব্দ দূষণ ও তার কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তারপর কলকারখানার শব্দ প্রতিরোধক ব্যবস্থা রাখা, শব্দ দূষণ সম্পর্কে আইন প্রণয়ন ও কঠোরভাবে নিয়ন্ত্রণ। তারপর 4 নম্বর স্কুল, কলেজ, হাসপাতাল প্রভৃতি স্থানের আশেপাশের বাড়ির হর্ন ও লাউডস্পিকার বাজানো নিষিদ্ধ করা। 5 নম্বর প্রশাসনিক অনুমতি ছাড়া লাউডস্পিকার না বাজানো। 6 নম্বর পয়েন্ট লোকালয় থেকে দূরে কলকারখানা ও বিমানবন্দরের স্থাপন। তো এগুলো হচ্ছে শব্দ দূষণের নিয়ন্ত্রণ। তো এই বইতে শব্দ দূষণের প্রভাব নিয়ন্ত্রণ এগুলোই আছে। ঠিক আছে, এবং অন্যান্য বই যে আছে, অন্যান্য বই যে শব্দ দূষণ সম্পর্কে আলোচনা আছে সেখানে কিন্তু আরও ভালো করে ডিটেলসে দেখতে পাবে, কিংবা যে ইউটিউবের যে অন্যান্য চ্যানেল আছে সেখানে কিন্তু তোমরা দেখতে পারবে। গুগলে সার্চ করলেও শব্দ দূষণের যে কারণ, নিয়ন্ত্রণ, প্রভাব এগুলো কিন্তু ভালোভাবে পয়েন্ট করে দেওয়া থাকে, অবশ্যই দেখবে। তারপর হু নির্দেশিত শব্দের নিরাপদ তীব্রতা স্তর হচ্ছে 45 ডেসিবেল। ঠিক আছে, হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যে শব্দের নিরাপদ তীব্রতার মান 45 ডেসিবেল। শব্দের তীব্রতার স্তর 65 ডেসিবেল অপেক্ষা বেশি হলে তা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়। শব্দের তীব্রতা 150 থেকে 160 ডেসিবেল হলে আমাদের শ্রবণ ক্ষমতা চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। কত? 150 থেকে 160 ডেসিবেল হলে। তা আজকে এই শব্দ থেকে আলোচনা করলাম। পরের ভিডিওতে এই শব্দ চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্ট্যান্ট MCQ আলোচনা করব।